ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের যাদের ভূগোল বিষয়টি রয়েছে তোমাদের জন্য আজকের আমাদের বিশেষ স্পেশাল সাজেশন ভিডিও। এই ভূগোল থেকে 95% এর উপরে নাম্বার আসতে পারে, 95% কমন আসতে পারে এমন কতগুলি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করছি। তোমাদের যদি ভালো রেজাল্ট করার ইচ্ছা থাকে তাহলে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং তোমাদের ভূগোলের সম্পূর্ণ সিলেবাস থেকে যে প্রশ্নগুলো এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলোই তোমাদের সাথে আলোচনা করব। তোমরা খাতা নিয়ে তোমরা লিখে নাও অথবা তোমাদের যে বই আছে সেই বইয়ে তোমরা এই প্রশ্নগুলো দাগ দিয়ে দাও। ভালো রেজাল্টের জন্য শুধু পরিশ্রমই করলে হবে না, পরিশ্রম করতে হবে স্মার্ট পদ্ধতিতে। তাই গাধার মতো পরিশ্রম নয়, স্মার্ট পদ্ধতিতে পড়াশোনার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। চলো প্রথম প্রশ্ন তোমাদের দেখো, আঞ্চলিক বা অর্থনৈতিক ভূগোল। এখানে অর্থনৈতিক কার্যাবলী যে চ্যাপ্টার আছে এখান থেকে দেখো, এখানে সাধারণত কোনো বড় কোশ্চেন আসবে না, তবে 2 থেকে 3 মার্কের সংযোজন প্রশ্ন হিসেবে আসতে পারে। তো দেখো, প্রথম দ্বিতীয় তৃতীয় স্তরে অর্থনৈতিক কার্যাবলীর সংজ্ঞা দাও, প্রথম প্রশ্ন, এবং বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তাহলে অর্থনৈতিক কার্যাবলী থেকে এই প্রশ্নটি প্রথম দ্বিতীয় তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সংজ্ঞা দাও এবং বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, মোস্ট ইম্পর্টেন্ট। এবার দেখো কৃষি থেকে কিছু প্রশ্ন তাড়াতাড়ি তোমরা দাগ নিয়ে নাও। দেখো কৃষি থেকে টিকা কী কী আসতে পারে, আর্দ্র কৃষি, শুষ্ক কৃষি, আর্দ্র কৃষি, শুষ্ক কৃষি, শস্য সমন্বয়, শস্য প্রগাঢ়তা, নীল বিপ্লব, শ্বেত বিপ্লব, ট্রাক ফার্মিং, মিলেট। ট্রাক ফার্মিং অত্যন্ত গুরুত্বপূর্ণ, মিলেট এগুলো তোমরা দেখবে। তো কৃষি থেকে এগুলো রয়েছে। দেখো আর্দ্র কৃষি এবং শুষ্ক কৃষির পার্থক্য, তার টিকা লিখলেই তোমরা কিন্তু আর্দ্র কৃষি শুষ্ক কৃষি এটা পার্থক্যটা পেরে যাবে। তাই আর্দ্র কৃষি শুষ্ক কৃষি ভালো করে করছো তোমরা। দেখো সবুজ বিপ্লবের প্রভাব ও লক্ষ্য আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট এবছর জন্য। এছাড়া ব্যাপক কৃষি ও প্রগাঢ় কৃষির মধ্যে পার্থক্য লেখো। এরপর দেখো ভারত এবং চীনের ধান উৎপাদনে অনুকূল পরিবেশ, মোস্ট ইম্পর্টেন্ট। দক্ষিণ ভারতের কফি চাষে উন্নত কেন, পাশাপাশি শ্রীলঙ্কায় চা চাষের উন্নতির কারণ কি। দেখো প্রত্যেকটা চাষ করা গেছে বেশ কিছু উন্নতি লাগে, তেমন উন্নতি তো বেশ কিছু কারণ থাকে, সেই কারণগুলো তোমরা মুখস্থ করো। দেখো এর কিছু কারণের সাথে এর কিছু কারণ মিলবে, তাই তোমরা ভালো করে একটা মুখস্থ করো। এবং দেখো ভারত ও ধানের মানে ধান চাষে অনুকূল পরিবেশ কী কী হতে পারে। অনুকূল পরিবেশের মধ্যে প্রাকৃতিক পরিবেশ আছে, অর্থনৈতিক পরিবেশ আছে। অর্থনৈতিক পরিবেশগুলো প্রায় সবগুলো এক, প্রাকৃতিক পরিবেশগুলো তোমরা একটু ভালো করে মুখস্থ রাখছো। তাহলে এগুলো তোমাদের ছিল কৃষি থেকে বেশ কিছু সাজেশন তোমরা দেখতে পেলে। চলো এরপর আর কিছু সাজেশন আছে, দেখো আর কয়েকটা দেখে নাও। মিশর কার্পাস চাষে উন্নত কেন, মোস্ট ইম্পর্টেন্ট। বাংলাদেশ পাট শিল্প, পাটের জন্য তো বিরাট বাংলাদেশ, তো বাংলাদেশে পাট চাষের কারণ কি উন্নতি। শ্রীলঙ্কা নারকেল চাষে উন্নত কেন। ভূমধ্যসাগরীয় অঞ্চলে বাজার ভিত্তিক বাগান কৃষির উন্নয়নে কারণ কি। পাশাপাশি আরেকটি কোশ্চেন তোমরা দেখে রাখতে পারো, জীবিকা সত্তাভিত্তিক কৃষি অথবা বাণিজ্যিক কৃষির সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। উচ্চ মাধ্যমিকে যদি ভালো রেজাল্ট করতে চাও এই প্রশ্নগুলো তোমরা আগে প্র্যাকটিস করো, তারপরে তোমরা বাকিগুলো করবে। এবার শিল্প দেখো, শিল্প থেকে বেশ কিছু প্রশ্ন। দেখো শিল্পের শ্রেণীবিভাগ করো, শিল্প স্থাপনের কারণ ও নিয়ন্ত্রক কী, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে দেখো ওয়েবারের শিল্পের অবস্থান সম্পর্কিত তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো, এটা বাজারের অবস্থানটা করবে। আর ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ কি, শিল্প থেকে আরও কতগুলি প্রশ্ন দেখো। হুগলি নদীর তীরে পাট শিল্পে কেন্দ্রীয় ভবনের কারণ কি, মোস্ট ইম্পর্টেন্ট এবছর। পশ্চিম অঞ্চলে কেন কার্পাস বস্ত্রবয়ন শিল্প গড়ে উঠলো, কিছু তো কারণ রয়েছে, তো এটা ভালো করে দেবে, কার্পাস বস্ত্রবয়ন শিল্প গড়ে ওঠার কারণ কি। আর রয়েছে তোমার পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প কেন বলা হয়, আর দুর্গাপুরকে ভারতের রূঢ় বলা হয় কেন, অথবা পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণ। 7 নম্বর প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর টিকা হিসেবে তোমরা দেখে রাখতে পারো দুটো, আইসোডোপেন এবং সমগুণক টিকা হিসেবে। এরপর দেখো জনসংখ্যা থেকে তোমাদের কী কী সাজেশন আসতে পারে, কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে দেখো। জনসংখ্যা থেকে টিকা, কাম্য জনসংখ্যা কী, জনসংখ্যা বিস্ফোরণ কী, জনসংখ্যা অভিক্ষেপ, জনঘনত্ব, মানুষের জমি অনুপাত এবং জনস্বল্পতা, এগুলো তোমরা জনসংখ্যা থেকে টিকা হিসেবে করতে পারো। দেখো এরপর প্রশ্ন, বয়স লিঙ্গ অনুপাত কি, বিভিন্ন প্রকার পিরামিড সম্পর্কে আলোচনা করো। পাশাপাশি ভারত বা পৃথিবীতে অসম জনগণের কারণ কি, এটা। আর 4 নম্বর প্রশ্ন দেখো, জনঘনত্ব অনুযায়ী ভারতের বিভিন্ন রাজ্যকে ভাগ করে বর্ণনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। এবার চলে আসবো জনবসতি থেকে কী প্রশ্ন আছে দেখো। জনবসতি কাকে বলে, গ্রামীণ এবং পৌর বসতির পার্থক্য লেখো। দ্বিতীয় দেখো, গ্রামীণ জনবসতি কাকে বলে, বিভিন্ন প্রকার জনবসতির বর্ণনা দাও। পাশাপাশি গোষ্ঠীবদ্ধ ও বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণ কি। 4 নম্বর দেখো, আয়তনের ভিত্তিতে জনবসতির শ্রেণীবিভাগ করো। তো এগুলো ছিল তোমাদের
প্রাকৃতিক ভূগোল, আঞ্চলিক বা অর্থনৈতিক ভূগোল থেকে তোমাদের বেশ কিছু সাজেশন আলোচনা করলাম। এরপর দেখো আঞ্চলিক ভূগোল আর দুটো চ্যাপ্টার রয়ে গেছে, আঞ্চলিক এবং অর্থনৈতিক উন্নয়ন। দেখো এখানে হলদিয়া অথবা বেঙ্গালুরু অঞ্চল গড়ে ওঠার কারণ কি, হলদিয়া বন্দরের অর্থনৈতিক গুরুত্ব লেখো এটা, পাশাপাশি বৃহৎ এবং ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের মধ্যে পার্থক্য লেখো, সংজ্ঞা এবং উদাহরণ। তাহলে এগুলো হচ্ছে আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন, ঠিক আছে। এরপর পরিবহন ও বাণিজ্য থেকে কী কী আসতে পারে দেখো, সড়ক অথবা রেল অথবা জলপথ অথবা বিমান পথের সুবিধা অসুবিধাগুলি লেখো, এটা পরিবহন বাণিজ্য থেকে। আর টিকা লেখো সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ, সার্ক, WTO, OPEC, SAPTA, SAPTA, G8। তো এই টিকাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোনালী চতুর্ভুজ তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে। তারপরে WTO সার্কটা পড়ে আসতে পারে, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তো টিকাগুলো এগুলো কি, এগুলো তোমরা ভালো করে পড়ে যাবে। এরপর আমরা প্রাকৃতিক ভূগোল থেকে আলোচনা করব। প্রাকৃতিক ভূগোলের যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে দেখো, বহির্জাত প্রক্রিয়া আর সৃষ্ট ভূমিরূপ। এখান থেকে তোমাদের 2 মার্কের প্রশ্ন আসবে। 2 মার্কের প্রশ্ন একটু বড়, দেখো দেখে নাও কী কী আসতে পারে। 2 মার্কের তোমাদের অবরোহণ আরোহণের পার্থক্য আসতে পারে, পর্যায়ন মাধ্যম কি, অবরোহণ আরোহণের সংজ্ঞাটা এবছরের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা এবারে ভৌমজলে কাজ ও কাস্ট অঞ্চল। তাহলে বহির্জাত প্রক্রিয়া থেকে কি বললাম, শুধুমাত্র 2 মার্কের প্রশ্ন আসবে, 8 নম্বরের বা 6 নম্বরের প্রশ্ন আসবে না, 5 নম্বরে আসবে না, 2 মার্কের। আচ্ছা ভৌমজলে কাজ ও কাস্ট, এখান থেকে 2 ও 3 মার্কের প্রশ্ন আসবে। দেখো ভৌমজলের উৎসগুলো কী কী, মোস্ট ইম্পর্টেন্ট। সম্পৃক্ত এবং অসম্পৃক্ত স্তর কী কী বর্ণনা করো। এরপর টিকা হিসেবে দেখো অ্যাকুইফার, আর্টেজীয় প্রস্রবণ, গিজার, ভলেশিয়ান প্রস্রবণ, এগুলো তোমরা দেখছো। পাশাপাশি দেখো প্রস্রবণ কাকে বলে, বিভিন্ন প্রকার প্রস্রবণ সম্পর্কে আলোচনা করো। আরেকটি প্রশ্ন, কাস্ট অঞ্চল অনুর্বর কেন। 4 এবং 5 মার্কের জন্য যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে দেখো সবথেকে গুরুত্বপূর্ণ এবছরের জন্য, ভৌমজলের নিয়ন্ত্রকগুলো কী কী, কাস্ট ভূমিরূপ গঠনের শর্তগুলো কী কী, মোস্ট ইম্পর্ট্যান্ট এই বছরের জন্য। এবার চলো সামুদ্রিক প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ভূমিরূপ। এখান থেকে 2 নম্বর 3 নম্বরে কী প্রশ্ন আসতে পারে দেখে নাও। সোয়াস ব্যাকওয়াস কি, গঠনকারী তরঙ্গ, বিনাশকারী তরঙ্গ, সম্মুখ পটভূমি, পশ্চাৎ পটভূমি, উত্থিত এবং নিমজ্জিত উপকূলের পার্থক্য। তো এই পার্থক্যগুলো তোমরা দেখে যাবে, এখান থেকে তোমরা একটা পেয়ে যেতে পারো। টিকা দেখো কী কী টিকা আসতে পারে, প্রবালপ্রাচীর টিকা, অ্যাটল, ফিওর্ড উপকূল, ড্যালমসিয়ান উপকূল, এগুলো। আর প্রবালপ্রাচীর গঠনের শর্তগুলো কী কী, মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা 4 মার্কের জন্য 5 মার্কের জন্য কী কী আসতে পারে দেখে নাও। এবছর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সমুদ্র তরঙ্গের ক্ষয় বা সমুচ্চয় কার্যের ফলে গঠিত যে ভূমিরূপগুলি আলোচনা করে, মোস্ট ইম্পর্টেন্ট ফর HS এক্সাম এবছরের জন্য। ওকে 4 এবং 5 মার্কের জন্য এই প্রশ্নটা খুব ভালো করে দেখো। এরপর চলো স্বাভাবিক ক্ষয়চক্র যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে 2-3 নম্বরের প্রশ্ন, সম্ভাব্য প্রশ্ন দেখে নাও। ডেভিসের ত্রয়ী বলতে কী বোঝো, স্বাভাবিক ক্ষয়চক্র এবং শুষ্কতার ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। নদীর পুনর্যৌবন লাভ বলতে কী বোঝো, আর নদী ক্ষয়ের শেষ সীমা বলতে কী বোঝো। এটা কিন্তু তোমরা 2 থেকে 3 নম্বরের জন্য দেখতে পারো। 5 নম্বরে কী প্রশ্ন আসতে পারে, বিভিন্ন প্রকার পুনর্যৌবন লাভের ফলে গঠিত ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট এবছর। স্টার মার্কের প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এবার দেখো জল নিগম প্রণালী, 2-3 নম্বরের প্রশ্ন কী কী আসতে পারে দেখো। জল নির্গম প্রণালী হিসেবে তোমরা নিয়ন্ত্রকগুলো দেখতে পারো। এছাড়া বিভিন্ন ধরনের জল নির্গম প্রণালীর সংজ্ঞা দাও, এবং জাফরিরূপী জল নির্গম প্রণালী, বৃক্ষরূপী জল নির্গম প্রণালী, আয়তকার জল নির্গম প্রণালী, প্রিনেট জল নির্গম প্রণালী, এগুলি সম্পর্কে ডাইরেক্ট আলোচনা করো, এগুলো তোমরা দেখবে। কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখ জল নির্গম প্রণালীর পার্থক্য লেখো। এবার মৃত্তিকা থেকে তোমাদের 2 নম্বরের প্রশ্ন দেখো, মৃত্তিকার গঠন বর্ণনা করো। টিকা লেখো মৃত্তিকার সদিচ্ছতা, মৃত্তিকার অম্লত্ব। এরপর দেখো পেডেলফার ও পেডোকেল গোষ্ঠীর মৃত্তিকার পার্থক্য লেখো। এলিভেশন ও এলিভেশন বলতে কী বোঝো, পার্থক্য লেখো। 4 নম্বর দেখো ক্যালসিফিকেশন, পবজলাইজেশন, গ্লেইজেশন, অ্যালকালাইজেশন, ল্যাটেরাইজেশন বলতে কী বোঝো, তো এগুলো একটু দেখবে। 4 নম্বর 5 নম্বরের জন্য কী কী প্রশ্ন দেখো, ভালো করে স্টার্ট করো। মৃত্তিকা গঠনের সক্রিয় এবং নিষ্ক্রিয় নিয়ন্ত্রকগুলি সম্পর্কে লেখো। মৃত্তিকা পরিলেখ কী, একটি আদর্শ মৃত্তিকার পরিলেখ বর্ণনা করো। মৃত্তিকা ক্ষয়ের কারণ কী আলোচনা করো, এবং মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলি বর্ণনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। বায়ুমণ্ডলে গোলযোগ, এই অধ্যায় থেকে কী প্রশ্ন আসতে পারে দেখে নাও। 2 থেকে 3 নম্বরে ঘূর্ণবাত এবং প্রতিভা ঘূর্ণবাতের পার্থক্য লেখো। টিকা লেখো টাইফুন এবং সাইক্লোন, টর্নেডো, হ্যারিকেন, অন্তর্ধুতি সীমান্ত, উষ্ণ সীমান্ত ও শীতল সীমান্তের পার্থক্য লেখো। টিকা লেখো ওয়াকার সার্কুলেশন, লা নিনো, তো এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ টিকাটা। 4 নম্বরে কী প্রশ্ন আসতে দেখে নাও, ত্রিকোষীয় মডেলটি ব্যাখ্যা করো। 2 নম্বর জেট স্টিমের বৈশিষ্ট্য এবং জীবনচক্র আলোচনা করো।
3 নম্বর ক্রান্তীয় ঘূর্ণবাত এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য লেখো। 4 নম্বর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টির পর্যায়গুলো কী কী, তো এগুলো তোমাদেরকে জানতে হবে। এবার দেখো জীববৈচিত্র্য থেকে কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। জীববৈচিত্র্য 2 মার্কের প্রশ্ন। দেখো জীববৈচিত্র্য যে অধ্যায় আছে টিকা লেখো, এখান থেকে জীববৈচিত্র্য কী, জীববৈচিত্র্যের হটস্পট, ডাটা বুক, এনসিটি এক্সিটির মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, তো এনসিটি এক্সিটি দেখবে। 4 নম্বরের প্রশ্ন কী আসতে পারে দেখো, জীববৈচিত্র্যের প্রকারভেদ আলোচনা করো, স্টার মার্ক প্রশ্ন। জীববৈচিত্র্য সংরক্ষণের বিভিন্ন কৌশলগুলো বর্ণনা করো, এটাও স্টার মার্ক প্রশ্ন। এরপর প্রাকৃতিক দুর্যোগ এবং বিপর্যয় এই অধ্যায় থেকে কী প্রশ্ন আসতে পারে, তো 2 মার্কের প্রশ্ন হিসেবে তোমরা দেখো সুনামি কী, খরা কী, বিপন্নতা কী, দুর্যোগ কী এবং বিপর্যয়ের সংজ্ঞা, তো এগুলো তোমরা দেখতে পারো প্রাকৃতিক বিপর্যয়ের সংজ্ঞা 2 মার্কের জন্য। 4 নম্বর 3-4-এর জন্য দেখো দুর্যোগ এবং বিপর্যয়ের পার্থক্য লেখো, মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো প্রশ্ন। বন্যা খরার কারণ কী, প্রভাব কী, প্রতিরোধ ব্যবস্থা, এটা দেখবে। বিপর্যয়ের পূর্বে গৃহীত ব্যবস্থাগুলো কী কী, আর দুর্যোগ বিপর্যয়ের পরবর্তী ব্যবস্থাপনা আলোচনা করো, এটা। আচ্ছা এবার দেখো জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ ও জলবায়ু পরিবর্তন, এটা 2 মার্কের প্রশ্ন কী আসতে পারে দেখো। ওজন গহ্বর কী, টিকা লেখো আলোকপ্রিয় উদ্ভিদ, ছায়াপ্রিয় উদ্ভিদ, লবণাম্ব উদ্ভিদ, এগুলো তোমরা দেখবে। আর স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব কী, এটা। 4 নম্বর 5 মার্কের জন্য যে প্রশ্ন আসতে পারে সেটা কি, ওজোন স্তর ক্ষয়ের কারণ এবং প্রভাব আলোচনা করো, গ্রিন হাউস গ্যাসের প্রভাব আলোচনা করো, আর লবণাম্ব উদ্ভিদের শারীরবৃত্তীয় অভিযোজন সম্পর্কে আলোচনা করো, তো এগুলো তোমরা দেখছো। তো এই ছিল তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাজেশান। পরবর্তীতে তোমাদের আর কি সাবজেক্টের সাজেশন চাই সেটা তোমরা একটু জাস্ট কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর স্মার্ট পদ্ধতিতে পড়াশোনার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। তোমাদের পরীক্ষা খুবই ভালো হোক। তোমাদের সাথে ছিলাম আমি এতক্ষণ সুরজিৎ কর্মকার, তোমাদের সুরজিৎ স্যার। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।